এই বছরের মানি ইন দ্য ব্যাংক যেটা হতে চলেছে সেটা এখন অফিসিয়াল হয়ে গেছে যে এটা আমরা লস অ্যাঞ্জেলেস থেকে দেখতে পাবো, আর এটা হবে ইনটুইট ডোম থেকে, ঠিক সেখান থেকে যেখানে আমরা এই বছরের নেটফ্লিক্সের প্রিমিয়ার দেখতে পেয়েছি, আর এটা হয়ে গেছে এখন অফিসিয়াল। আর কালকে সোশ্যাল মিডিয়াতে তো তোমরা একটা জিনিস নিশ্চয়ই দেখেছো, এটা তো খুবই ভাইরাল হচ্ছে। কালকে ডায়নামাইটের শোতে এজ আর ডিন অ্যাম্ব্রোজের মধ্যে ম্যাচ ছিল, আর সেই ম্যাচটাতে কি না আমরা দেখতে পাইনি, মানে এতটাই ব্রুটাল হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ একটা কাঠ পড়ে রয়েছে আর তাতে একটা চামড়া জড়ানো রয়েছে, সেই চামড়াতে এক গাদা পেরেক বা কাঁটা লাগানো রয়েছে, আর সেইটার উপরে এখানে এজ ডিন অ্যাম্ব্রোসকে সুপ্লেক্স লাগিয়ে দেয়, আর তারপর সেই কাঁটাগুলো ডিন অ্যাম্ব্রোসের পিঠের অনেকটা ভেতরে ঢুকে যায়, আর সেটা বের করা প্রচণ্ড মুশকিল হচ্ছিল, রক্ত তো প্রচণ্ড বেরোচ্ছিল। সত্যিকার এরকম এক্সট্রিম লেভেলের জিনিস শুধুমাত্র ডিন অ্যাম্ব্রোসের পক্ষেই করা সম্ভব। ডিন অ্যাম্ব্রোস যে কটা ম্যাচ রেসেল করে তার মধ্যে বেশিরভাগ ম্যাচই আমরা এরকমই দেখতে পাই যে হয় পেরেকের ওপর পড়ে যাচ্ছে, নয় কাঁটা তারের ওপর পড়ছে, নয় কাঁচের ওপর পড়ছে, নয় স্ক্রু ড্রাইভার তার পিঠে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা ম্যাচে এরকম এক্সট্রিম জিনিস ডিন অ্যাম্ব্রোস করে থাকে, তো বুঝতেই পারছো কোন লেভেলের রেসলিং কিন্তু এখানে AEW প্রডিউস করছে। আর তারপরে আমরা দেখতে পেলাম যে রেফারি ওই কাঁটা তারটা বের করার চেষ্টা করছিল, তারপর ইউটা এসেও সেটা বের করার চেষ্টা করছিল, কিন্তু সেগুলো এমনভাবে ঢুকেছে যে বের করাই যাচ্ছিল না। উপরন্তু ডিন অ্যাম্ব্রোসের প্রচণ্ড লাগছিল আর রক্ত বেরোচ্ছিল। পরে ডাক্তার দিয়ে সেগুলোকে বার করানো হয় ব্যাকস্টেজে গিয়ে। তো বুঝতে পারছো কোন লেভেলের ম্যাচ এটা গেছে। আর আমরা AEW কিরকম এক্সট্রিম লেভেলের রেসলিংয়ের জন্য জানি, শুধুমাত্র ডিন অ্যাম্ব্রোস নয়, যে কটা রেসলার রয়েছে AEW-তে সবাই এরকম এক্সট্রিম লেভেলেরই ম্যাচ দেয়। ড্যানিয়েল ব্রায়ানও দিয়েছিল, তারপর স্ট্রিকল্যান্ডও দিয়েছিল, আর বাদ বাকি অ্যাডাম হ্যাংম্যান পেজ, তারপর কেনি ওমেগা, ইয়াং বাক্স, ক্রিস জেরিকো এরাও এরকমই ম্যাচ দিয়ে থাকে। আর তো আরও অনেকে রয়েছে। দেখতে গেলে আমাদের শিল্ডের যে কটা মেম্বার ছিল সবার সাথে কিন্তু রাইভালরি দিয়েছে। সেথ রলিন্সের সাথে রাইভালরি দিয়েছে, রোমানের সাথে রাইভালরি দিয়েছে, আর এখন সে AEW-তে ডিন অ্যাম্ব্রোসের সাথে লড়ছে। আর সব থেকে বলতে পারো যে এই তিনজনের মধ্যে সব থেকে এক্সট্রিম লেভেলের ম্যাচ আর এক্সট্রিম লেভেলের রাইভালরি কিন্তু এজ ডিন অ্যাম্ব্রোসের সাথে দিতে পেরেছে। আর এটার কারণ হচ্ছে AEW এইরকম ম্যাচেস অ্যালাউ করে, WWE-তে হলে হয়তো এগুলো অ্যালাউ করতো না। তো এখন এজ আর ডিন অ্যাম্ব্রোস মিলে খুবই বলতে পারো একটা দারুণ লেভেলের ফিউড দিচ্ছে, আর খুব ভালো মতো রেসলিংও করছে, তারা মন খুলে রেসলিং করতে পারছে। আর ডিন অ্যাম্ব্রোস যেরকম ধরনের মানুষ, সে এরকম রেসলিংই পছন্দ করে। তার যতক্ষণ না রক্ত বেরোচ্ছে, মাথা ফাটছে, পেরেক ঢোকানো হচ্ছে, ততক্ষণ তার শান্তি নেই। ডিন অ্যাম্ব্রোসের এটাই হচ্ছে বলতে পারো ক্যারেক্টার বা পার্সোনা। আর এবার অনেকদিন পরে একটু অ্যালবার্টো ডেল রিওকে নিয়ে কথা বলা যাক। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে দাদা অ্যালবার্টো ডেল রিওর কী হলো, হঠাৎ করে সে WWE থেকে উদাও হয়ে গেল কেন, তার সাথে কী হয়েছে? তো সেটার অ্যান্সার কখনো দেওয়া হয়নি। আর তাছাড়া এখন কী হয়েছে যে এখন অ্যালবার্টো ডেল রিওকে একটা জায়গা থেকে ব্যান করে দেওয়া হয়েছে, বেশ বড় একটা কন্ট্রোভার্সি হয়ে যায় তার ফলে। তো সেটার ব্যাপারে আসছে, কিন্তু তার আগে এই অ্যান্সারটা দিদি যে অ্যালবার্টো ডেল রিওর সাথে হয়েছিলটা কি এক্স্যাক্টলি তোমরা অনেকেই জানো, কিন্তু আবার অনেকে জানো না। তো কি হয়েছে 2011 সালে তো অ্যালবার্টো ডেল রিও রয়্যাল রাম্বল যেতে WWE তাকে খুব ভালো মতো পুশ করেছিল। তার ক্যারেক্টারটা ছিল একটা বিলিয়নিয়ারের, সে খুব বড় লোক একজন মানুষ, এরকমই একটা ক্যারেক্টার প্লে করতো, আর WWE তাকে খুব ভালো মতো বুকিংও করতো। কিন্তু তার সাথে গড়বারটা কোথায় হলো? তো কি হয় যে তোমরা পেজকে তো চেনোই, পেজ সেই সাদা ধবধবে ফর্সা, আমাদের ছোটোবেলার সেই ক্রাশ। তো সেই পেজের সাথে অ্যালবার্টো ডেল রিও রিলেশনশিপে আসে, আর কিছু সময় পর এমনটা পেজ অ্যালিগেশন লাগা যে অ্যালবার্টো ডেল রিও নাকি ডোমেস্টিক ভায়োলেন্স করছে, তার উপর হাত তোলে, আর এটা নিয়ে বেশ কন্ট্রোভার্সি হয়, কোর্ট কাছারিও হয়। তো এটা তখন সোশ্যাল মিডিয়া ছিল না বলে আমরা অতটাও বেশ খুব একটা বলতে পারো যে অতটাও চর্চায় আসেনি, কিন্তু তখন বেশ এটা নিয়ে ঝামেলা হয়েছিল। তো তারপর থেকে আমরা অ্যালবার্টো ডেল রিওর ডাউনফল দেখতে পাই। আর WWE তো জানো এরকম কন্ট্রোভার্সি একদমই পছন্দ করে না। আর তারপর থেকে অ্যালবার্টো ডেল রিওর বুকিং খারাপ হতে থাকে, আর শেষমেশ তাকে WWE থেকে বের করে দেওয়া হয়। আর তারপর থেকে আজ পর্যন্ত অ্যালবার্টো ডেল রিও নিজের জীবনে ঘুরে দাঁড়াতে পারেনি, তার অবস্থা খুব খারাপ হয়ে যায় রেসলিংয়ের দিক দিয়ে আর অর্থনৈতিক দিক দিয়েও বটে। তারপর থেকে এখনও পর্যন্ত সে শুধুমাত্র ছোটোখাটো ইন্ডি রেসলিং প্রমোশনে কাজ করে। আর কি হয়, যেখানে AAA প্রমোশনের হয়ে সে কাজ করছিল, আর এখানে টিজুয়ানা বলে একটা জায়গা আছে, সেখানে গিয়ে সে রেসলিং পারফর্ম করে। আর তারপর যখন সে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, একটা ফ্যান তার দিকে কয়েন ছুটছিল, মানে টাকার যে কয়েন হয় সেগুলো ছুটছিল। তো সেটা খুবই ডিসরেসপেক্টফুল ছিল। এখানে অ্যালবার্টো ডেল রিওকে ভিখারির মতো কয়েন ছুটছিল সে। তো সেটা অ্যালবার্টো ডেল রিওর পছন্দ হয়নি যে তাকে এত বেশি কী করে অসম্মান করতে পারে। তো সেই নিয়ে সে ব্যারিকেড টপকে ফ্যান্সের কাছে গিয়ে সে ঝামেলা করতে শুরু করে। আর তারপর কী হয় যে সে রেগে গিয়ে সহ্য করতে না পারে একটা চেয়ার ছুঁড়ে মেরেও দেয় সেই ফ্যানটাকে। তো সেই ফ্যানটাও জবাবি হামলায় আরেকটা চেয়ার তুলে অ্যালবার্টো ডেল রিওকে ছুঁড়ে মারে, আর এই চেয়ার ছোড়াছুড়ি করতে গিয়ে একটা বয়স্ক মহিলার মাথায় গিয়ে চেয়ার লাগে, আর তার মাথা ফেটে যায়, আর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়।
তো এর ফলে বহুত কন্ট্রোভার্সি হয়, বহুত ঝামেলা হয়। আর টিজুয়ানার যে রেসলিং কমিউনিটি আছে বা যেখানে টিজুয়ানার রেসলিং যারা কন্ট্রোল করে তারা এখানে অ্যালবার্টো ডেল রিওকে 6 মাসের জন্য ব্যান করে দিয়েছে। অ্যালবার্টো ডেল রিও এখন 6 মাস টিজুয়ানাতে কোনো রেসলিং করতে পারবে না। তো এই হচ্ছে পুরো ঘটনা। অ্যালবার্টো ডেল রিও বলতে পারে একেবারে পাহাড়ের চূড়া থেকে ধবাস করে নিচে পড়ে যায়, মানে খুব তাড়াতাড়ি সে ক্যারিয়ারের একদম টপেও যায় আর খুব তাড়াতাড়ি সে ক্যারিয়ারের ডাউনফলেও চলে আসে। তো এই হচ্ছে পুরো গল্প। আর অ্যালবার্টো ডেল রিও আদৌ তার জীবনে তার পুরনো সম্মানটা কি ফিরে পাবে, আদৌ কি সে কামব্যাক করতে পারবে, তার কোনো গ্যারেন্টি নেই। আর যে রকমভাবে সিচুয়েশন চলছে তো দেখে তো মনে হয় না যে অ্যালবার্টো ডেল রিওর সাথে ভবিষ্যতেও কিছু ভালো হতে চলেছে। আর এবার আসছে আমাদের গোল্ডবার্গকে নিয়ে। তো গোল্ডবার্গ এটা বলে যে সে এতদিন ধরে ট্রেনিং করছিল তার রিটায়ারমেন্টের যে ম্যাচ আছে সেগুলো করার জন্য, তার যে কটা ম্যাচ বাকি আছে সে কটা করতে চায়। আর ফাইনালি সে এখন অফিসিয়ালি মেডিকেলি ক্লিয়ার হয়ে গেছে, তার ট্রেনিং একদম সার্থক। আজ তার ফিজিক্যাল কোনো রকম প্রবলেম নেই, মানে সে যদি চায় তো কালকেরই রেসলিং শুরু করে দিতে পারে, সে একেবারে রেডি। সে এখানে তার বলেছে ড্রিম অপোনেন্টের নাম বলেছে যে তার রিটায়ারমেন্টে সে এই কজনের সাথে লড়তে চায়। আর দেখতে পাচ্ছ এখানে সেই কজন কারা, এখানে মোট 4 জনের নাম সে নিয়েছে। এক হচ্ছে গান্তার, 2 হচ্ছে জন সিনা, 3 নম্বর রোমান রেন্স আর 4 নম্বর হচ্ছে ব্রন ব্রেকার। আর বিশেষ করে এখানে গোল্ডবার্গ গান্তার আর ব্রন ব্রেকারের সাথেই লড়তে চেয়েছে। আর সম্ভবত আমরা গোল্ডবার্গের রিটায়ারমেন্ট ম্যাচেতে আমরা হয় গান্তার কিংবা ব্রন ব্রেকারকেই দেখতে পেতে চলেছি। আমি তো পার্সোনালি চাইবো যে ম্যাচটা যেন গোল্ডবার্গের সাথে ব্রন ব্রেকারেরই হয়, কারণ এটা একটা স্পিয়ার ভার্সেস স্পিয়ার ম্যাচ হবে। আর তাছাড়া ব্রন ব্রেকারকে তো ডাব্লিউডাব্লিউ নেক্সট গোল্ডবার্গ বানাতে চায়, তো সেই হিসাবে দেখতে গেলে এখানে গোল্ডবার্গের পাসিং দ্য টর্চের একটা মোমেন্ট দেখতে পাবো। আর আমরা ব্রন ব্রেকার ভার্সেস গোল্ডবার্গের ম্যাচটাই এখানে বেশি স্যুট করবে। আর ব্রন ব্রেকার গোল্ডবার্গকে রিটায়ার করার পর তার লেগেসিটা ব্রন ব্রেকারই এখন কন্টিনিউ করতে পারবে। তো আমার পক্ষে আমার মতে এটাই সব থেকে বেশি ভালো হবে। তো দেখা যাক গোল্ডবার্গ কবে রিটার্ন করে, আমরা কি আদৌ রেসলম্যানিয়াতে তার কোনো ম্যাচ দেখতে পাবো। কারণ দেখো যেহেতু সে পুরোপুরি মেডিকেলি ক্লিয়ার হয়ে গেছে, সে রেসলিং করতে পারবে। তো কেননা এরকম করে করা যাক যে সে রেসলম্যানিয়াতে একটা ম্যাচ লড়ে নিক, আর তারপরে না হয় গিয়ে সে যেমনটা বলেছিল যে সামার স্ল্যামের আশেপাশে সে রিটায়ার হবে, তো রেসলম্যানিয়াতে একটা ম্যাচ লড়ুক আর সামার স্ল্যামেতে গিয়ে সে তার রিটায়ারমেন্ট ম্যাচ লড়ুক। তো এর ফলে আমরা গোল্ডবার্গের একটা নয় বরং 2 কিংবা 3টে ম্যাচও দেখতে পেয়ে যেতে পারি। তো দেখা যাক কি হয় এখন। আর এবার ব্রক লেসনারের রিটার্ন রিলেটেড একটা জিনিস জানা গেছে, সেটা হচ্ছে ব্রক লেসনারকে অনেকদিন পর আবার পাবলিক প্লেসে দেখা গেছে। সেখানে তার ফ্যান্সরা তাকে প্রশ্ন করে যে সে কি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে। তো ব্রক লেসনার এখানে একটা সোজা সাপটা একটা ছোট অ্যান্সার দেয়, বলে দেয় যে উই উইল সি, মানে আমরা ভবিষ্যতে দেখতে পাবো। তো দেখা যাক ভবিষ্যতে কি দেখতে পাই। এখানে ব্রক লেসনার কিন্তু পুরোপুরি নাকচ করে দিচ্ছে না যে সে ডাব্লিউডাব্লিউতে আসছে না, মানে বলতে চাইছে যে ভবিষ্যতে দেখা যাবে যে কি হবে। তো এটা একটা অনেক বেশি পজিটিভ নিউজ। রিসেন্ট টাইমে আমরা দেখছি যে ব্রক লেসনারের ম্যাচেসগুলো ডাব্লিউডাব্লিউ পোস্ট করছে। আর তাছাড়া ভিন্স ম্যাকম্যান ব্রক লেসনার তো কেস থেকে ছাড়া প্রায় পেয়েই গেছে, তো তাদের উপর আর সেরকম কোনো চাপ নেই। তো সেই হিসাবে দেখতে গেলে ব্রক লেসনার যেরকম পজিটিভভাবে অ্যান্সার দিল, তো মনে হচ্ছে যদি ব্রক লেসনার তো রাজি আছে মনে হচ্ছে, এবার যদি টিকেও গ্রুপ ডাব্লিউডাব্লিউ যদি রাজি হয়ে যায় তাহলে আমরা ব্রক লেসনারকে অবশ্যই ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে দেখতে পাবো। তো বলতে পারো এটা এখন মনে তো হচ্ছে চান্স খুব বেশি আছে। ফ্যান্সরা যদি ডিমান্ড করে ব্রক লেসনারের তাহলে তাকে আমরা অবশ্যই দেখতে পেতে চলেছি। তো এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলতে পারো। তো ব্রক লেসনার খুব মনে তো হচ্ছে যে খুব তাড়াতাড়ি আমরা তাকে আবার ডাব্লিউডাব্লিউতে দেখতে পেতে চলেছি, সে রিটার্ন অবশ্যই করবে। আর ডাব্লিউডাব্লিউ তাদের রেসলম্যানিয়ার পোস্টার অফিসিয়ালি রিলিজ করে দিয়েছে। দেখতে পাচ্ছ কোডি রোডস আর জন সিনা রয়েছে। আগের বছর কোডি আর রোমান ছিল, আর এবছর কোডি আর জন সিনা। তো সেই হিসাবে দেখতে গেলে মনে তো হচ্ছে যে পুরোপুরি কনফার্ম, একদম অলমোস্ট কনফার্মই ধরে নাও যে আমরা এটাই রেসলম্যানিয়ার নাইট টুয়ের মেইন ইভেন্ট দেখতে পেতে চলেছি। আর যেহেতু এটা অফিসিয়াল পোস্টার, তো ব্যাস আর কোনো সন্দেহ তো রইল না। আর এরপর বলতে পারো যে একটা স্যাড নিউজ রয়েছে, সেটা হচ্ছে যে তোমরা তো জানো যে রোমান ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্স এই ম্যাচটা রেসলম্যানিয়া নাইট ওয়ানের মেইন ইভেন্ট করবে, প্রায় একদম আমরা কনফার্মই ধরে নিয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে যে না, এই ম্যাচটা আমরা মেইন ইভেন্টে দেখতে পাবো না। নাইট টু এর মেইন ইভেন্ট তো কোডি ভার্সেস জন সিনা একদম ফিক্স, ওটা কোনো নড়চড় হবে না। কিন্তু নাইট টু এর মেইন ইভেন্টটা একটু নড়বড় হয়ে গেছে। কি হচ্ছে যে রিসেন্ট টাইমে 2টো এমন ঘটনা ঘটেছে যার ফলে মনে তো হচ্ছে যে এইটা আমরা মেইন ইভেন্টে দেখতে পাবো না। তো কী হয় যে এখানে সিএম পাঙ্কের ব্যাপার তো জানো, সিএম পাঙ্ক যখনই রেসলম্যানিয়ার সামনে থাকে সে একটাই কথা বলে যে তাকে রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করতে হবে। তার একদম বলতে পারো মেন ফোকাস, তার জীবনের মেন উদ্দেশ্য হচ্ছে রেসলম্যানিয়া
মেন ইভেন্ট করা, সেটাই তার গোল। আর এখনো পর্যন্ত সিএম পাঙ্ক কিন্তু সেই কথাটাই বলছিল, কিন্তু হঠাৎ করে এখন তার একটা ইন্টারভিউতে সে এটা বলছে যে না, রেসলম্যানিয়া মেন ইভেন্ট করা তার ফার্স্ট প্রায়োরিটি নয়, আর রেসলম্যানিয়া মেন ইভেন্ট না করলেও চলবে, সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। তো হঠাৎ করে এরকম পাল্টি খেয়ে গেল যে তার একটা ম্যাচও রয়েছে, ট্রিপল থ্রেট ম্যাচ, সেটা রেসলম্যানিয়া মেন ইভেন্ট যদি না করে তার কোনো প্রবলেম নেই, এটা তার কাছে খুব একটা কিছু বড় ম্যাটার নয়। এটা শুনে একটু অবাক তো লেগেছিল, কিন্তু খুব একটা গুরুত্ব তো দিইনি। কিন্তু তারপরে কি হয় যে সেথ রলিন্স কাল তার ইন্টারভিউতে এটা বলে যে রেসলম্যানিয়াতে তাদের মেন ইভেন্ট করতে হবে এমন কোনো কথা নেই, তাদের যে ট্রিপল থ্রেট ম্যাচটা রয়েছে এটা যদি ডাব্লিউডাব্লিউই রেসলম্যানিয়ার কোনো মাঝখানেও ঢুকিয়ে দেয়, মানে মাঝখানের কার্ডেও যদি করিয়ে দেয়, তাও তাতে তাদের খুব একটা প্রবলেম নেই, কারণ এই ম্যাচটা এতটাই বড় ম্যাচ যে মেন ইভেন্টে না করালেও এটা মেন ইভেন্টের মতোই ফিল দেবে। তো তার কাছেও রেসলম্যানিয়া মেন ইভেন্ট করাটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তো সেথ রলিন্সও এই কথা বলছে, তো এইখান থেকে ডাউটটা আসছে। আর সেথ রলিন্সেরও কিন্তু দেখতে গেলে সেও কিন্তু রেসলম্যানিয়া মেন ইভেন্ট করতে চায়, আর সিএম পাঙ্কের তো মেন গোলই হচ্ছে রেসলম্যানিয়া মেন ইভেন্ট করা। তো তারা দুজন হঠাৎ করে এরকম করে পাল্টি খেলো, এটা তো খুবই অস্বাভাবিক একটা জিনিস। কিন্তু এতদিন পর্যন্ত তো তারা এই কথাটাই বলেছে প্রত্যেকটা শোতে যে তারা মেন ইভেন্ট করবে রেসলম্যানিয়াতে, আর এখন তাদের এরকম একটা স্টেটমেন্ট আসা কোথাও না কোথাও এটা ইন্ডিকেট করছে যে হয়তো সিএম পাঙ্ক আর সেথ রলিন্স এটা জেনে গেছে, বা তাদেরকে বলে দেওয়া হয়েছে যে রোমান ভার্সেস সেথ ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচটা রেসলম্যানিয়া নাইট ওয়ানে মেন ইভেন্ট করতে চলেছে না, মানে করবে না, যেটা হয়তো আমরা শোয়ের মাঝখানেতে কিংবা একদম শোয়ের ওপেনিংয়েই দেখতে পাবো। তো এটা তো যদি হয়তো বলতে পারো যে খুবই বিচ্ছিরি একটা জিনিস হবে, কারণ এত বড় একটা ম্যাচ এটা যদি মেন ইভেন্ট না হয় তাহলে কোন ম্যাচটা হবে? আমরা কি শেষ পর্যন্ত সেই গান্তার ভার্সেস জেউসের ম্যাচটাকে নাইট ওয়ানের মেন ইভেন্ট করতে দেখতে পাবো? যেটার চান্স তো আমাদের একদমই লাগছে না, কিন্তু মনে হচ্ছে বা সেটাই হতে চলেছে। মানে তোমরা একবার জাস্ট ভেবে দেখো যে সেথ রলিন্স ভার্সেস রোমান রেন্স ভার্সেস সিএম পাঙ্ক, এটা এত বড় একটা ম্যাচ, স্টার পাওয়ার একদম ভর্তি এখানে, এত বড় বড় স্টার আমরা একসাথে খুব একটা তো রেসলম্যানিয়াতে দেখতে পাই না, আবার তাও এরা একটাই ম্যাচে রয়েছে, আর তারা রেসলম্যানিয়াতে মেন ইভেন্ট করবে না, যেখানে আগে একটা দিনের রেসলম্যানিয়া হতো, মেন ইভেন্টকে করবে না করবে সেটা নিয়ে একদম কারাকারি পড়ে যেত, আর এবারে তো দুখানা নাইট, তো দুখানা সুযোগ, তো এখানেও আমরা মেন ইভেন্ট দেখতে হয়তো পাবো না এটা। আর যদি ডাব্লিউডাব্লিউ সত্যি গান্তার ভার্সেস জেউসের ম্যাচটা রেসলম্যানিয়া মেন ইভেন্ট করায়, তাহলে তো ভাই ফ্যান্সরা প্রচণ্ড রেগে যাবে। এটা মানে কি হচ্ছে, একে জেউসোকে এত বেশি হেট করা হচ্ছে, তার উপর যদি এটা মেন ইভেন্ট হয় এটা অনেক বড় ব্লান্ডার হয়ে যাবে। এখানে যদি গান্তারের সাথে সিএম পাঙ্ক, সেথ রলিন্স কিংবা ইলিয়া ড্রাগুনভ, জন সিনা বা ড্রু ম্যাকিন্টার এদের ম্যাচ হতো, তাও নয় মানা যেত যে হ্যাঁ এটা একটা মেন ইভেন্ট ওয়ার্দি ম্যাচ। কিন্তু জেউসো আর রিসেন্ট টাইমে জেউসো যেরকম রিয়াকশন পেয়েছে, তারপরে ডাব্লিউডাব্লিউ কী করে এটাকে মেন ইভেন্টে রাখতে পারে। আর আমার তো এখনও এটা বিশ্বাস আছে যে আমরা হয়তো এই ট্রিপল থ্রেট ম্যাচটা মেন ইভেন্টে দেখতে পাবো, কিন্তু এই সিএম পাঙ্ক আর সেথ রলিন্স হঠাৎ করে যেরকমভাবে পাল্টি খেলো, আমার তো ডাউট হচ্ছে, মনে হচ্ছে আমরা এটা মেন ইভেন্টে দেখতে পাবো না, এটা রেসলম্যানিয়ার কোনো একটা মাঝখানে কিংবা একদম শুরুতে হয়তো দিয়ে দেবে। তো এটা তো খুবই খারাপ জিনিস আমার পক্ষে, মানে শুধু আমার জন্য না, এটা পুরো ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সের কাছে যে সমস্ত ফ্যান্স রয়েছে তাদের সবার কাছে এটা ডিসঅ্যাপয়েন্টিং জিনিস। আর এবার কালকে স্ম্যাকডাউন নিয়ে কথা বলা যাক। কালকে স্ম্যাকডাউন বলতে এটা আজকের আমরা রাত 12:30 থেকে ইন্ডিয়াতে দেখতে পাবো, আর রাত 1টা থেকে বাংলাদেশে দেখতে পাবো, মানে যেমনটা আমরা এই শেষ 2 সপ্তাহে র স্ম্যাকডাউন দেখেছি, তো সেরকমই হতে চলেছে আজকের রাত ঠিক 12:30 থেকে আমরা সোনি 10-1 সোনি 10-3-তে স্ম্যাকডাউন দেখতে পেয়ে যাব, আর বাংলাদেশে ঠিক আধ ঘন্টা পর রাত 1টা থেকে। তো সেখানে আজকে সব থেকে বড় হাইলাইট তো সিএম পাঙ্ক, রোমান রেন্স আর সেথ রলিন্সই রয়েছে। তো দেখা যাক আমরা কি কি দেখতে পাই। মনে হচ্ছে শোটা হয়তো ভালো হতেও পারে আবার নাও হতে পারে, কারণ আগের সপ্তাহে তো খুব বিচ্ছিরি করেছিল। এবারে তাও রোমান রেন্স, সেথ রলিন্স আর সিএম পাঙ্ক রয়েছে, তো এদেরকে দিয়েই তো পুরো 3 ঘন্টা চলবে বলে মনে হচ্ছে না, এদের তো বড় জোর একটা সেগমেন্টই হবে। তো দেখা যাক আমরা বাকি শোতে এইটা বাদে আর কিছু ভালো দেখতে পাই কিনা। আর কিছু ঘন্টার সময় বাকি আছে, তো চলো এনজয় করো ডাব্লিউডাব্লিউ রাতের বেলা শো। তো চলো গাইস, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করতে তো একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডাব্লিউর একটা নতুন নিউজ ভিডিওতে।